সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং করোনাকালীন সময়ে আমাদেরকে যে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত সেই স্বাস্থ্যবিধি সবাই মেনে চলছো এবং এই ইন্টারনেটের বদৌলতে অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সবাই সবার পড়াশোনা বাসায় চালিয়ে যাচ্ছ। তো আজকের এই অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তন্ময় চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট টিচার, ঢাকা দক্ষিণ মাল্টিলেটারাল হাই স্কুল অ্যান্ড কলেজ, দত্তরায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 4-এর স্প্রেডশিট নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ওয়ার্ড প্রসেসর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা আজকের ক্লাসে স্প্রেডশিটের খুঁটিনাটি কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের মূল পর্বে চলে যাই। স্প্রেডশিট। স্প্রেড অর্থ হচ্ছে ছড়ানো এবং শিট অর্থ হচ্ছে কাগজ। তাহলে স্প্রেডশিট শব্দটির আবিধানিক অর্থ দাঁড়ালো ছড়ানো বড় মাপের কাগজ। সারি ও কলামের ব্যবচ্ছেদে তৈরি ছোট ছোট আয়তকার ঘরের সমন্বয়ে স্প্রেডশিট গঠিত হয়। এই যে র এবং কলামের সমন্বয়ে যে ছোট ছোট আয়তকার ঘর, এই ঘরগুলার সমন্বয়ে কিন্তু স্প্রেডশিট গঠিত হয়। স্প্রেডশিটের এই ঘরগুলোতে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট নিয়মে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি, আমরা ফাংশন ব্যবহার করতে পারি। সেই নির্দিষ্ট নিয়মে সংখ্যা বসিয়ে হিসাবের কাজ করতে আমরা পারি। লোটাস, এক্সেল এইগুলাই হচ্ছে সাধারণত স্প্রেডশিট সফটওয়্যার। এইগুলাকে সাধারণত স্প্রেডশিট সফটওয়্যার বলে, আরও অনেকগুলো আছে। স্প্রেডশিট বা ওয়ার্কশিট হচ্ছে এক্সেল প্রোগ্রামের প্রধান অংশ। স্প্রেডশিট বা ওয়ার্কশিটই হচ্ছে এক্সেল প্রোগ্রামের প্রধান অংশ। তো ওয়ার্কশিটটা কি আমরা একটু জেনে নিই। কম্পিউটারে এক্সেল প্রোগ্রামটি চালু করা হলে যে স্ক্রিনটি আমরা দেখতে পাই, কম্পিউটারে যখন আমরা এক্সেল প্রোগ্রামটি চালু করব, প্রথমেই যে স্ক্রিনটি আমাদের সামনে আসবে সেটাই হচ্ছে মূলত স্প্রেডশিট বা ওয়ার্কশিট। ওয়ার্কশিটের কেবল একটি ক্ষুদ্র অংশ মনিটরে কিন্তু আমরা দেখতে পাই। সম্পূর্ণ ওয়ার্কশিটটি একত্রে দেখা যাবে না বা দেখা যায় না। প্রয়োজনীয় অংশটি আমরা মনিটরে যে এরো কি আছে সেই এরোকির ডানে বায়ে উপরে নিচে দিয়ে কিন্তু আমরা এরোকির সাহায্যে সেই আমাদের অংশটি বা সম্পূর্ণ ওয়ার্কশিটের অংশগুলো আমরা দেখতে পারি। লোটাস 1, 2, 3, MS এক্সেল, কোয়ার্টার প্রো, ভেস ক্যালক এইগুলি হচ্ছে কয়েকটি জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রামের নাম। তো তোমাদেরকে যদি বলা হয় যে কয়েকটি জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রামের নাম বলো, তাহলে এই নামগুলো তোমরা বলতে পারো। এখন আমরা স্প্রেডশিট প্রোগ্রামের কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখন পর্যায়ক্রমে দেখে নেব। প্রথমেই স্প্রেডশিটে স্বয়ংক্রিয়ভাবে ফর্মুলা ব্যবহার করা যায়। স্প্রেডশিটে অনেকগুলো বাই ডিফল্ট অনেকগুলো ফর্মুলা থাকে, সেই ফর্মুলা আমরা কিন্তু স্প্রেডশিটে সহজেই ব্যবহার করতে পারি। দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়। আমাদের প্রতিদিনের যে হিসাব নিকাশটা সেইটা কিন্তু আমরা স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে খুব সহজেই করতে পারি, করে সেটা আমরা সংরক্ষণ করতে পারি, প্রয়োজনে বিশ্লেষণ করতে পারি। বৈজ্ঞানিক ক্যালকুলেশন করা যায়। গাণিতিক, ত্রিকোণমিতি ও পরিসংখ্যানিক যে ফাংশন এগুলো আছে সেইগুলা কিন্তু আমাদের স্প্রেডশিটে দেওয়া আছে, সেইগুলা কিন্তু আমরা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সেইগুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে, সেইখানে গ্রাফ দেওয়া আছে, সেইগুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের তথ্যটা অনেক আকর্ষণীয় হবে এবং উপস্থাপনের সময় অনেক সুন্দরভাবে সেটাকে আমরা উপস্থাপন করতে পারব। তারপরে আমরা জেনে নেব স্প্রেডশিটের কয়েকটি উল্লেখযোগ্য ব্যবহার। কোন কোন ক্ষেত্রগুলোতে আমরা আমাদের এই
জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রামটি আমরা ব্যবহার করতে পারবো। শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণে আমরা স্প্রেডশিট ব্যবহার করতে পারি। শিক্ষাক্ষেত্রে যদি আমরা ফলাফল বিশ্লেষণে স্প্রেডশিটে ব্যবহার করি তাহলে আমাদের ফলাফলটা অনেক আকর্ষণীয় হবে এবং খুব সহজেই আমরা ছাত্রদের কাছে আমাদের ফলাফলটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। আয় ব্যয়ের হিসাব রাখতে আমরা স্প্রেডশিট ব্যবহার করতে পারি। বাজেট তৈরিতে, এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, বাজেট তৈরিতে আমরা স্প্রেডশিট ব্যবহার করতে পারি। কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাবের ক্ষেত্রেও আমরা হিসাব সংরক্ষণ করতে আমরা কিন্তু স্প্রেডশিটের ব্যবহার করতে পারি। এয়ারলাইন্স রিজার্ভেশনে আমরা স্প্রেডশিটের ব্যবহার করি। আয়কর হিসাব ও বিশ্লেষণে আমরা স্প্রেডশিটে ব্যবহার করতে পারি। নির্বাচনের ভোট গণনায় কিন্তু স্প্রেডশিটে ব্যবহার হয়ে থাকে। খেলোয়াড়ের প্রদর্শিত ক্রিয়াকৌশল মূল্যায়নে স্প্রেডশিটের ব্যবহার করা হয়। এই যে কয়েকটি আমরা বিষয় এখানে আমরা উপস্থাপন করলাম, এগুলো হচ্ছে স্প্রেডশিটের কিছু উল্লেখযোগ্য ব্যবহার, যে ক্ষেত্রগুলোতে স্প্রেডশিট যদি আমরা ব্যবহার করি বা স্প্রেডশিট ব্যবহার করার ফলে সেই ক্ষেত্রগুলোতে কিন্তু তথ্য উপস্থাপনটা অনেক সুন্দর হয় এবং বিশ্লেষণ কিন্তু আমরা অনেক সুন্দরভাবে সেই তথ্যটা সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারি। তো এখন আমরা একটি জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম, সবাই সেইটার নাম জানো, মাইক্রোসফট এক্সেল। সেই জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেলের কিছু খুঁটিনাটি আমরা বিষয় সম্পর্কে এখন পর্যায়ক্রমে জেনে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মাইক্রোসফট এক্সেলের কিছু বিষয় সম্পর্কে জেনে নেব। মাইক্রোসফট এক্সেল যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত একটি স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম। এক্সেল প্রোগ্রামে সর্বমোট 10,48,576টি রো এবং 16,384টি কলাম আছে এবং প্রায় 1700 কোটিরও বেশি সেল কিন্তু আমাদের স্প্রেডশিট প্রোগ্রামে রয়েছে। এই কলাম, রো এবং সেলের সংখ্যা এক্সেল প্রোগ্রামের প্রিভিয়াস ভার্সনগুলোতে একটু কম ছিল, কিন্তু বর্তমানে যে এক্সেল প্রোগ্রামের আপডেট ভার্সনগুলো আমরা পাচ্ছি সেইখানে কিন্তু রো এবং কলাম সংখ্যা অনেক বেশি এবং আরও কিছু এক্সট্রা কিছু ফিচার কিন্তু যুক্ত আছে। তো 1, 2, 3, 4 আমরা ওয়ার্কশিটে যে 1, 2, 3, 4 দিয়ে সাজানো থাকে সেগুলোকে আমরা সারি বা রো বলতেছি এবং ABCD দিয়ে সাজানো যেগুলো সেগুলোকে আমরা কলাম বলতেছি। তো এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে সেল কাকে বলে, ওয়ার্কশিট কাকে বলে, কলাম কাকে বলে, রো কাকে বলে। তো তোমাদের সেই সংশয় আমি দূর করছি, আমি পর্যায়ক্রমে তোমাদেরকে সেই জিনিসগুলো বলে যাচ্ছি। প্রথমে আমরা জেনে নেই যে ওয়ার্কশিট জিনিসটা কি। এক্সেলের সুবিশাল পাতার যে অংশে কাজ করা হয়, এক্সেলের যে আমরা এই যে বিশাল পাতার যে অংশে আমরা কাজ করি সেই অংশটাকে আমরা বলতেছি ওয়ার্কশিট, সেই অংশটাকে আমরা ওয়ার্কশিট বলি। তারপরে সেল, সারি এবং কলামের পরস্পর ছেদে তৈরিকৃত, সারি এবং কলামের পরস্পর ছেদে তৈরিকৃত যে এই যে ছোটো ছোটো আয়তকার ঘর সেইগুলাকে আমরা বলতেছি সেল। এইগুলাকে আমরা বলতেছি, এই যে ছোটো ছোটো ঘর সেইগুলাকে আমরা বলতেছি সেল। তারপর আমরা জেনে নিই কলাম কাকে বলে। উলম্ব বা উপর থেকে নিচের দিকে প্রবাহমান নির্দিষ্ট ঘর বা সেলকে আমরা কলাম বলতেছি। ঘর বা সেলকে উপর থেকে নিচের দিকে ধাবমান যে প্রবাহমান যে নির্দিষ্ট ঘর সেগুলোকে আমরা সেল বা কলাম বলছি। তারপর র, আনুভূমিক বা ভূমি বরাবর বাম থেকে ডানের দিকে যে ছোটো ছোটো ঘর বা সেল সেইগুলোকে আমরা বলতেছি সারি। একটি আদর্শ ওয়ার্কবুক, এইখানে হচ্ছে ফর্মুলা বার, কলাম হেডার, সিলেক্টেড সেল, র হেডার, শিট ট্যাব, এটা হচ্ছে র, এটা হচ্ছে একটি আদর্শ ওয়ার্কবুক, যেটা এই ওয়ার্কবুকটা আমরা নির্দিষ্ট নামে কি করে রাখি, সংরক্ষণ করে রাখি। স্প্রেডশিট ব্যবহারের কৌশল। ওয়ার্কশিটের বিভিন্ন সেলে লিখিত সংখ্যাসমূহের যোগফল, গুণ, ভাগ, শতকরা, গড়,
মোট সংখ্যা সর্ববৃহৎ ও সর্বনিম্ন সংখ্যা নির্ণয় ইত্যাদি কাজ করার জন্য কয়েকটি ফাংশন আমাদের স্প্রেডশিটে দেওয়া আছে। পর্যায়ক্রমে আমরা এই ফাংশনগুলো সম্পর্কে আলোচনা করব। এই ফাংশনগুলো ব্যবহার করে খুব সহজেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে থাকি এবং আমাদের তথ্যটা খুব সুন্দরভাবে কিন্তু আমরা উপস্থাপন করতে পারি। তো আমরা সেই ফাংশনগুলো সম্পর্কে পর্যায়ক্রমে জেনে যাই। প্রথমেই সুপ্রিয় শিক্ষার্থীরা, তো প্রথমেই আমরা যে ফাংশন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সাম ফাংশন। সাম ফাংশনের সাহায্যে আমরা নির্দিষ্ট রেঞ্জের সংখ্যাসমূহের আমরা যোগ করতে পারি। প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের যে ফাংশনগুলো লেখার সময় অবশ্যই প্রথমে সমান চিহ্ন দিতে হবে। সাম লিস্ট, এখানে লিস্ট হচ্ছে ভ্যালু যা আমরা যোগ করতে চাই। এই লিস্ট যদি একাধিক হয় তাহলে আমরা আর্গুমেন্ট পৃথককারী চিহ্ন কমা সেটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে সাম ফাংশন ব্যবহার করে আমাদের যে রেঞ্জের যোগ আমরা করতে চাই সেই রেঞ্জটা উল্লেখ করে দিলেই, সেই রেঞ্জটা মেনশন করে দিলেই কিন্তু আমরা মেনশন করে এন্টার দিলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা পেয়ে যাবে। এই যে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম, আমরা 10 এই যে এই রেঞ্জের আমরা যোগ করার ফলে আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম। সেই এই রেজাল্ট এইভাবে আমরা বাকিগুলোও পেয়ে যাব। তারপরে আমরা যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এভারেজ। এভারেজ ফাংশনটার সাহায্যে আমরা নির্দিষ্ট রেঞ্জের সংখ্যাসমূহের গড় নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এভারেজ ফাংশনটা উল্লেখ করে যে নির্দিষ্ট রেঞ্জের আমরা গড় বের করতে চাই সেই নির্দিষ্ট রেঞ্জটা আমাদের উল্লেখ করে এন্টার দিতে হবে। সে পরবর্তীতে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা বের হয়ে আসবে। এইখানে আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। আমরা এই রেঞ্জের গড় বের করতে চাই, তাও আমরা এভারেজ ফাংশনটা উল্লেখ করে আমরা রেঞ্জটা উল্লেখ করে দিলাম, করে এন্টার দিলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। এই যে আমাদের রেজাল্টটা চলে আসছে। পরে আমরা যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন দ্বারা আমরা নির্দিষ্ট রেঞ্জের মোট সংখ্যা আমরা কত সেটা আমরা বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ফাংশনটি উল্লেখ করে রেঞ্জটা উল্লেখ করতে হবে, পরবর্তীতে এন্টারে ক্লিক করলেই আমাদের রেঞ্জের মোট সংখ্যা কতটি সেটা কিন্তু বের হয়ে আসবে। তারপরে যে ফাংশনটার কথা আমরা উল্লেখ করব সেটা হচ্ছে ম্যাক্স ফাংশন। সেই ম্যাক্স ফাংশনের সাহায্যে আমরা নির্দিষ্ট রেঞ্জের সংখ্যাসমূহ হতে ম্যাক্সিমাম অর্থাৎ যে সর্ববৃহৎ সংখ্যা সেটা কিন্তু আমরা বের করতে পারি। ম্যাক্স লিখে আমরা রেঞ্জটা উল্লেখ করে দিব, কোন রেঞ্জের ভিতরে আমরা ম্যাক্সিমাম সংখ্যা চাচ্ছি, ম্যাক্সিমাম সংখ্যাটি বের করতে যাচ্ছি সেটা উল্লেখ করে এন্টার দিলেই কিন্তু আমরা সেই রেঞ্জের ম্যাক্সিমাম নাম্বারটা চলে আসবে। যে আমরা এখন আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে আমরা এই রেঞ্জের সর্ববৃহৎ সংখ্যাটা চাচ্ছি, তো এই রেঞ্জটা উল্লেখ করে দিয়ে আমরা এন্টার দিলে আমাদের এই রেঞ্জের যে সর্ববৃহৎ সংখ্যা সেটা কিন্তু দেখো বের হয়ে এসেছে। তারপর হচ্ছে মিন ফাংশনের সাহায্যে আমরা নির্দিষ্ট রেঞ্জের সংখ্যাসমূহ হতে সর্বনিম্ন যে সংখ্যা সেটা কিন্তু আমরা বের করতে পারি। তো আমরা মিন ফাংশনটা উল্লেখ করে রেঞ্জটা উল্লেখ করে দেব, রেঞ্জটা উল্লেখ করে দিয়ে এন্টারে দিলেই কিন্তু আমরা মিনিমাম যে নাম্বারটা রেঞ্জের মিনিমাম নাম্বারটা সর্বনিম্ন নাম্বারটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। আমরা কিন্তু চিত্রে দেখতে পাচ্ছি যে এই রেঞ্জের মধ্যে সর্বনিম্ন নাম্বার হচ্ছে এইটা, তো রেঞ্জটা উল্লেখ করে আমরা এন্টারে চাপ দিলেই কিন্তু আমাদের এই সর্বনিম্ন নাম্বারটা বের হয়ে আসবে। তারপরে স্প্রেডশিটে গুণটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে যে আমরা ফর্মুলা প্রয়োগ করে করতে পারি, আর একটা হচ্ছে প্রোডাক্ট যে ফাংশন আছে সেই ফাংশন ব্যবহার করে আমরা করতে পারি। আমরা ফর্মুলা ব্যবহার করে ফর্মুলা বারে আমরা ফর্মুলা লিখে দিব যে দুইটা যে দুইটা সেলের আমরা গুণ করতে চাই সেই দুইটা সেল উল্লেখ করে দিয়ে গুণ চিহ্ন দিয়ে দেব, গুণ চিহ্ন দিলে আমাদের সেলের রেজাল্ট চলে আসবে। ভাগ করার ক্ষেত্রে আমাদের আমরা নির্দিষ্ট সূত্র ব্যবহার করে ভাগ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা ভাগ করার ক্ষেত্রে C5 সেলকে D5 সেল দিয়ে ভাগ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ইকুয়াল সাইন দিয়ে C5 তারপরে ভাগ চিহ্ন দিয়ে দিলাম D5। এই সূত্র যদি আমরা ফর্মুলা সেলে লিখে এন্টার দিই তাহলে আমাদের রেজাল্ট সেলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে।
এইভাবে কিন্তু আমাদের একটু জটিল ভাগের ক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে ফর্মুলা সেলের সূত্র লিখে আমরা সেই ভাগটা করতে পারি। একইভাবে আমরা ঠিক একইভাবে আমরা শতকরা নির্ণয় করতে পারি। আমাদেরকে যদি বলা হয় 400 টাকার 15% সমান কত টাকা, তাহলে কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করে আমরা সেই 400 টাকার 15% সমান কত টাকা আমরা সেটা কিন্তু এই সূত্র ব্যবহার করে বের করতে পারি। তারপর যদি বলা হয় বিক্রয় মূল্য বের করার জন্য, যদি যে ক্রয় মূল্য 1200 টাকা হলে 16% লাভে বিক্রয় মূল্য কত টাকা। সাপোজ আমাদেরকে এই ডাকটা দেওয়া হলো যে 1200 ক্রয় মূল্য 1200 টাকা হলে 16% লাভে বিক্রয় মূল্য কত টাকা। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বিক্রয় মূল্য বের করার জন্য এইরকম সূত্র একটি তৈরি করতে হবে। এরকম সূত্র বের করে কিন্তু এরকম সূত্র লিখে কিন্তু আমরা সহজেই বিক্রয় মূল্য কত টাকা সেটা কিন্তু আমরা বের করতে পারি। তো আশা করি সবাই এই ক্লাসটা দেখে উপকৃত হবে। আমার পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।